শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের নাব্য কাটাতে ড্রেজিংয়ে পড়ল 2 কোটি টাকার তেল। এখনও অচল বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল। প্রায় 3 মাস বন্ধ পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। 2022 সাল পর্যন্ত বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। চলছে দু প্রান্তের ভায়াডাক্টের কাজ। আজ থেকে যত সিট তত যাত্রী নিয়মে চলছে গণপরিবহন। আগের ভাড়ায় নেওয়া হচ্ছে, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা। এলাকায় সিসি ক্যামেরা বসানো নিয়ে প্রতারণার অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে গাজীপুর সিটির এক কাউন্সিলর। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য দুপুরে বাংলাদেশ হারালো আপনজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোকবার্তা। কাল অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। ড্রেজিংয়ে 2 কোটি টাকার তেল পোড়ানোর পরও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল অচল হয়ে পড়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। আর বিআইডব্লিউটি এর দায় চাপাচ্ছে প্রকৃতির উপর। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। রোববার বন্ধ হয়ে যাওয়া লৌহজং টার্নিংয়ে চলছে এখন ড্রেজিং। তবে নদীর পলি কেটে নদীতেই ফেলা হচ্ছে। ড্রেজিংয়ের পরও চ্যানেল বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রী ও চালকেরা। 6 কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়তেছে। এখন ড্রেজিংয়ের যে পারফরমেন্স সেটা দিয়ে সবসময় কভার করা সম্ভব হয় না। পলি জমে যাওয়ার কারণে রোডটা আমার 5 থেকে 6 ফিট বালি পড়ে হয়ে গেছে। আমরা ওই রুটে চলতে পারি না। নাব্য সংকটের কবলে পড়ে ছোট ফেরির পাশাপাশি লঞ্চ চলছে এখন পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে। পদ্মা সেতু চ্যানেলের স্রোতের কারণে লঞ্চ অনেক সময় পিলারে উপরে ওঠার সম্ভাবনা আছে। চায়না ব্রিজের তল দিয়ে আমাদের খুব সমস্যা, অনেক চিপা হয়ে গেছে গা, যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে। বিআইডব্লিউটিএ বলছে ড্রেজিংয়ে এ পর্যন্ত 2 কোটি টাকার তেল খরচ হয়েছে। আর তারা তাদের এই অব্যবস্থাপনার দায় চাপাচ্ছে প্রকৃতির উপর। মন্ত্রী মহোদয় বলে দিচ্ছে যে সন্ধ্যার পরে কোনো ফেরি চলবে না। পদ্মা সেতুর ঝুঁকি আছে, পলি পরে ওইখানে চর আছে, বাড়ি খায়া ফেরি যদি ব্রিজের সাথে ধাক্কা লাগে পদ্মা সেতুর ক্ষতি হবে। প্রকৃতির বিরূপ আচরণের কারণে আজকে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। সম্ভাব্য আশা করা যাচ্ছে উইদিন 6 or 7 days আমরা আবার ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবেন। চ্যানেলটি নাব্য ফেরাতে এখন 9টি ড্রেজার 3.5 লাখ পলি অপসারণে দিনরাত কাজ করছে। বিআইডব্লিউটিএ বলছে গত জুন থেকে পর্যন্ত ড্রেজিংয়ে 5.5 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে প্রায় 33 লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 12 ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে সীমিত আকারে চলছে ফেরি। পদ্মা পাড়ি দিতে অপেক্ষায় শত শত যানবাহন। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি তার কাছে যাব। উজ্জ্বল। কবির, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে। যে এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে যে এখানে কিভাবে যানবাহন কিন্তু অপেক্ষা করছে যে নদী পার হওয়ার জন্য। এই যে যানবাহনগুলো কিন্তু অল্প সময় না, ঘন্টার পর ঘন্টা, এবং অনেক যানবাহন আছে যে 4-5 দিন আগে থেকে এখানে অপেক্ষা করছে। শনিবার রাত থেকে এই ফেরি রুটে যে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, এরপরেই কিন্তু দুর্ভোগ আরও বেড়ে যায়। এবং দিনের বেলা যে ফেরি চলছে সেখানে কিন্তু এই মাত্র 4টি থেকে 6টি পর্যন্ত ছোট আকারের ফেরি চলাচল করছে। আমরা যদি একটি পরিসংখ্যান দেই যে এখানকার যে 17টি বহরের ফেরি, এর মধ্যে কিন্তু একটি অন্যত্র আগে চলে গেছে। এই 16টি ফেরির মধ্যে 8টি বড় ফেরি কিন্তু অলস বসে আছে, এবং এখানে কিন্তু 2টো ফেরি এখনো বিকল, আর 6টি ছোট আকারে ফেরি চলাচল করতে পারছে। কিন্তু গতকালকে যে পর্যন্ত আমাদের কাছে পরিসংখ্যান, সেটি হচ্ছে মাত্র 30টি বাস কিন্তু দুপার থেকে পারাপার করা হয়েছে, 65টি ট্রাক পারাপার করা হয়েছে, এবং 457টি হালকা যান পারাপার করা হয়েছে। এর বাইরেও কিন্তু 664টি মোটর সাইকেল পারাপার করা হয়েছিল। ফেরিগুলো গন্তব্যে যেতে পেরেছে কিন্তু 38 বার। আর শিমুলিয়া থেকে গেছে এর মধ্যে 20 বার, এবং কাঁঠালবাড়ি থেকে গন্তব্যে এসছে 18 বার। এই পরিস্থিতিতে কিন্তু যেগুলো বলছে সবাই যে এইখানকার সংশ্লিষ্ট সকলের যে দাবি, সেটা হচ্ছে ড্রেজিং যে হারে চলছে সেই ড্রেজিংটি কিন্তু অন্তত আরও 7 দিন তারা বলছে যে বিলম্ব হবে। এতে এই দুর্ভোগ চলতেই থাকবে। সেখানে অনেকেই দাবি
যে এই যে ফেরি রোড, এখানে যে পদ্মা সেতু দিয়ে যে ফেরিগুলো যেতে পারছে সরু এই চ্যানেল, সেখানে কিন্তু ছোট আকারে ফেরি যেতে পারছে। তাদের দাবি যে অন্যান্য যেখানে আছে এই রুটে চলার মতো এই ফেরি বহরে কিন্তু বৃদ্ধি করার জন্য দাবি জানানো হয়েছে, অন্তত এখানকার বিড়ম্বনা লাঘবের জন্য। নানা কারণেই কিন্তু এই রুটের লোকজনের বেশি চলাচল, এই পদ্মাকে ঘিরে দুপারে কিন্তু সড়ক যোগাযোগ ভালো, সে কারণে তারা আসছেন এখানে এবং এসে এই কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। এই ছিল এই শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের সর্বশেষ পরিস্থিতি। খবির নাসিরউদ্দিন উজ্জ্বল জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে ফেরি চলাচলের খবর। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের কাজে করোনা ও নদীর তীব্র স্রোতের যে প্রভাব পড়েছে সে খবর। প্রায় 3 মাস ধরে বন্ধ হয়ে আছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। করোনার পাশাপাশি নদীতে রেকর্ড স্রোতের কারণে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। তবে স্রোত কমে এলে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবারও স্প্যান বসানোর কাজ শুরু করা হবে। পিছিয়ে যাওয়া কাজের কারণে প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়তে যাচ্ছে নিশ্চিত করে প্রকল্প পরিচালক বলছেন, কতদিন বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। উত্তাল পদ্মা। প্রতি বছর 2 সপ্তাহে পানি নেমে গেলেও এবার রেকর্ড 2 মাস সময় ধরে তীব্র স্রোত পদ্মায়। প্রবল স্রোতে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার আশঙ্কা থেকে বন্ধ রাখা হয়েছে স্প্যান বসানোর কাজ। এর মাঝে করোনার প্রভাব। সব মিলিয়ে গত 10 জুনের পর বসেনি নতুন কোনো স্প্যান। ওই মাসে মাওয়া প্রান্তে 32তম স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া ছিল। এর মধ্যে গত 31শে জুলাই পদ্মা সেতুর ইয়ার্ডে ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাওয়া 126টি রোডের স্ল্যাব বানানোর কাজ নতুন করে শুরু হয়েছে। তবে একই সময় তলিয়ে যাওয়া 192টি রেলওয়ে গার্ডার বানাতে হবে দেশের বাইরে। লুক্সেমবার্গে অর্ডার দেওয়া গার্ডারগুলো দেশে আসতে সময় লাগবে 4 মাস। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। 2022 সাল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও প্রকল্প পরিচালক বলছেন, সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। আমাদের নির্ধারিত সময় যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে সেটা জুন 2021, কিন্তু করোনার কারণে আমরা এই সময়টা রাখতে পারছি না, কারণ আমাদের যে অলরেডি কিছু কাজ আমরা পিছিয়ে গেছি, সেই জন্য আমাদের সময়টা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য যে আসলে করোনা তো এখনো শেষ হয় নাই। যে 10টি স্প্যান উঠানো বাকি, তার মধ্যে 7টি উঠানোর জন্য পুরো প্রস্তুত আছে। মাঝ নদীতে কাজ বন্ধ থাকলেও সড়ক থেকে সেতুতে উঠার ভায়াডাক্টের কাজ জাজিরা প্রান্তে প্রায় শেষের দিকে। এগিয়ে নেওয়া হচ্ছে মাওয়া প্রান্তের কাজও। লম্বা একটা সময় বিরতির পর চলতি মাসে স্প্যান বসানোর মধ্য দিয়ে গতি ফিরছে পদ্মা সেতুর কাজে। নির্ধারিত 2021 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত। তবে নতুন করে কতদিন প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘমেয়াদী হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভেসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় ধ্বংস হয় পম্পেই নগরী। পেরিয়ে গেছে 2100 বছর। ইতিহাসের সে সময়ের সাক্ষী হতে এখনও ছুটে যান পর্যটকরা। ইতালির ঐতিহাসিক স্থানটি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। আজ থেকে আবারও আগের ভাড়া কার্যকর হচ্ছে গণপরিবহনে। এই মুহূর্তে রাজধানীর মহাখালী এলাকাতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি তার কাছে যাব। লিমন, কবির, লকডাউনের পরে যখন গণপরিবহনগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছিল, তখন যে শর্তটি ছিল যে একটি বাসের পাশাপাশি 2টি সিটের একটি সিট খালি যাবে এবং যে যাত্রী আছে যাত্রীদের কাছ থেকে 60% ভাড়া বর্ধিত নেওয়া হবে। কিন্তু এরপরে আসলে সব কিছুতেই আমরা যখন দেখছিলাম শিথিলতা চলে আসে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় গত শনিবারে যে আজকে থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে যে গণপরিবহনের যে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হবে, পাশাপাশি যত সিট তত যাত্রী, এই নিয়ম অনুসরণ করা হবে। এছাড়াও আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু প্রধান শর্ত ছিল যে বাসগুলোতে বা গণপরিবহনগুলোতে যেন
স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। বিশেষ করে যাত্রী, বাসের হেল্পার, কন্ডাক্টর কিংবা চালক সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার কথা বলা হয়েছে। এবং এর আগে যে আরেকটি বিষয় যে ছিল যে প্রত্যেকটি বাস যখন সকালবেলা বা যখনই বের হয় তখন যেন সেই বাসটিকে আসলে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নেওয়া হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলো দেখেছি, মানতে দেখেছি, যেমন স্বাস্থ্যবিধি মানতে দেখেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বাসের যে বর্ধিত ভাড়া, সেই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে স্বাভাবিক আগের জায়গায় ফিরে এসেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এও দেখেছি যে যে বর্ধিত ভাড়া, সেই বর্ধিত ভাড়ায় চাওয়া হচ্ছে। কেউ কেউ আবার বাসে বসে সে আগের ভাড়ায় ফিরে না গিয়ে হয়তো আগে 30 টাকা ছিল এতদিন বর্ধিত হিসাবে, এর আগে 15 টাকা কিংবা 20 টাকা ছিল, তারা হয়তো 5 টাকা ভাড়া কমিয়েছে। অর্থাৎ সামান্য একটি অংশ ভাড়া কমিয়ে তারা বলছে যে এটি আগের ভাড়া। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয় যেটি, সেটিও কিন্তু অনেকাংশে আমরা উপস্থিত দেখছি। এবং এই যে ভাড়া নিয়ে বাকবিতণ্ড, ভাড়া নিয়ে তর্কাতর্কি, এই জিনিসটাই কিন্তু যে সড়কের যে এই সড়ক ব্যবস্থা, বিশেষ করে রাজধানীর মধ্যে যে লোকাল ট্রান্সপোর্টের যে সড়ক ব্যবস্থা অনিয়ম, বিশৃঙ্খলার যে অভাব, যে কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, সেটিই কিন্তু আসলে আজকে সকালবেলা এসে আবারও পরিলক্ষিত হচ্ছে। এবং সবচেয়ে ঝুঁকির বিষয় যে বিষয়টি বলা হচ্ছে, কোনো কোনো রুটে কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে, অর্থাৎ যে বিষয়টি বলা হচ্ছিল যে যতগুলো সিট ততজন যাত্রী, এই নিয়মে চলা হবে, সেই বিষয়টিও কিন্তু উপেক্ষা করা হচ্ছে। দাঁড়িয়ে একদম গাদাগাদি করেই কিন্তু বাসে যাত্রী নেওয়া হচ্ছে। এবং যে বিষয়টি আসলে এই যে করোনা সংক্রমণের ঝুঁকি, সেই ঝুঁকিটাকে কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। মনে রাখতে হবে, আমরা সংক্রমণের এখন যে পর্যায়ে আছি সেটি কিন্তু আসলে এখনও গতকালকের সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী কিন্তু প্রায় 3000 করে শনাক্ত হয়েছে। তো এই পর্যায়ে এসে আসলে এই ধরনের যাত্রী বা এই ধরনের এভাবে যদি গণপরিবহনগুলো ব্যবহৃত হয়, তারপর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যেমন মনে করছে, বিশেষজ্ঞরাও কিন্তু একটা বিষয় বারবার বলছে যে করোনার ঝুঁকি আসলে আরোই বেড়ে যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। রাশিদ লিমন জানাচ্ছিলেন রাজধানীর গণপরিবহন চলাচলের খবর। সময় সংবাদে আরও থাকছে, আরব আমিরাত থেকে বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে আনা বন্ধ করে দেয়ায় উদ্বেগ, বাংলাদেশ বিমানকে বিবেচনা করার অনুরোধ। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল বিকেলে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 84 বছর বয়সী প্রবীণ রাজনীতিক। এক টুইট বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আপনজন হারালো। কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। আশঙ্কাটা বাড়ছিল গেল কিছুদিন ধরেই। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় গেল 10ই আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তির পর সেখানে ব্রেন সার্জারি করা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। পরে করোনা পরীক্ষায়ও পজিটিভ হন সাবেক এই রাষ্ট্রপতি। অবশেষে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 5:45টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সমাপ্তি ঘটে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। মৃত্যুগ্রহণের পরের বছর 3রা মার্চ নিজের প্রথম বিদেশ সফরে বাংলাদেশেও আসেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতীয় রাজনীতির চাণক্য বলে পরিচিত প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত জুড়ে এখন শোকের ছায়া। দেশটি আগামী 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আজ দুপুরে দিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজাজি মার্গের বাসভবনে রাখা হবে প্রণব মুখার্জির মরদেহ। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। সবারে আমি প্রণাম করে যাই, রবীন্দ্রনাথের এই উক্তিতেই মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি দিলেন বাবা প্রণব মুখার্জির বিদায় বার্তা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবনের যাত্রায় তৃণমূলের সঙ্গে সংযোগ কখনো ছিন্ন করেননি এই রাজনীতিবিদ। তাই তার মৃত্যুর সংবাদে শোকে মুহ্যমান কলকাতাবাসী। ওনার মতো লোক চলে গেল ভারতের রাজনীতিবিদ হিসাবে, অপরণ ক্ষতি হলো আমাদের। সাধারণ মানুষ থেকে উঠেছিলেন, এত বড় পজিশনে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, মানে ভারতের প্রথম পুরুষ ছিলেন। তো বাঙালি হিসেবে খুবই দুঃখের ব্যাপার এটা, না? আমাদের কাছে খুবই দুঃখজনক। একটা স্মৃতির কোণায় সারা জীবনে উনি থাকবেন। 1952 সালে একটি অপরিচিত গ্রামের ছেলে, সরল সহজ, কিন্তু তার প্রতিভা ছিল
অত্যন্ত প্রবল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রণববাবু আজ আমাদের মধ্যে নেই, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। দীর্ঘ সময় ধরে তার সঙ্গ লাভ করেছি। প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল নাম, সেই নক্ষত্রের পতন হলো আজ। আমরা মর্মান্তিকভাবে আহত হলাম, দুঃখ পেলাম, মনের ভেতরে গভীর বেদনা সঞ্চারিত হলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বীরুত্তম সিআর দত্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এর আগে সকাল 7টার দিকে সিএইচএসের হিমঘর থেকে সিআর দত্তের মরদেহ আনা হয় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে। সেখানে বীর এই মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের সাথী, সাবেক সহকর্মী ও বর্তমান সেনা সদস্যদের অনেকেই। এছাড়াও আশপাশের লোকজনও শ্রদ্ধা জানাতে আসে দেশের এই সূর্য সন্তানকে। দেশপ্রেমিক হিসাবে সিআর দত্তর নাম প্রথম সারিতেই চলে আসবে এবং এরপরে যে উনি সাংগঠনিকভাবে কত দক্ষ ছিলেন আপনারা জানেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে উদ্যোগটা উনি প্রথমে নিয়েছেন, এই উদ্যোগটা ইয়াতে, এবং সম্প্রীতির একটা নিদর্শন উনি তৈরি করেছেন এই দেশে। মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে তার অবদান আমি খুবই গর্ব অনুভব করি যে তিনি আমাকে স্নেহ করতেন। এই ধরনের একজন মানুষ যখন চলে যায় সেটা আমরা কখনো মেনে নিতে পারি না, অন্তর থেকে মেনে নিতে পারি না। বনানীতে শ্রদ্ধা নিবেদন শেষে সিআর দত্তের মরদেহ আনা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে দ্বিতীয় দফা শ্রদ্ধা নিবেদন শেষে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মরদেহ নেওয়া হবে রাজধানীর সবুজবাগ শ্মশানে। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি তার কাছে যাব। তমাল। হ্যাঁ, গভীর সিআর দত্তের কিন্তু মরদেহে শ্রদ্ধা নিবেদন চলছে, সকাল থেকে এটি কিন্তু চলছিল এবং বনানীতে শুরুতে যে শ্রদ্ধা নিবেদন সেটির পরে কিন্তু এই মন্দিরে কিন্তু সেটি শুরু হয়েছে এবং সেটি 8টায় শুরু হয়। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে তার যে মরদেহ সেটি কিন্তু রাখা হয়েছে একটি প্যান্ডেল করে এবং কিছুক্ষণ আগেই কিন্তু গার্ড অফ অনার শেষ হয়ে গেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে প্রায় আরও ঘণ্টাখানে কিন্তু সেখানে রাখা হবে এবং 8টা থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু নানা ধরনের সংগঠনের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন বা নানা ধরনের কিন্তু ব্যক্তিবর্গ কিন্তু সেখানে এসেছিলেন, আমরা সকাল থেকে দেখেছি। আপনাকে জানিয়ে রাখি যে সিআর দত্ত তার যে মরদেহ সেটি কিন্তু কালকে নিয়ে আসা হয়েছে ঢাকায় এবং তারপরে কিন্তু আজকে সকাল থেকে মূলত শুরু হয়েছে তার যে শেষকৃত্যের অনুষ্ঠান সেটি। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সর্বস্তরের কিন্তু মানুষের ঢল নেমেছে কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে। আপনাকে জানিয়ে রেখে যে সিআর দত্ত কিন্তু 4 নম্বর সেক্টরে যে সেক্টর কমান্ডার ছিলেন, সেই সময় তার যে বীরত্বপূর্ণ অবদান, সেই অবদানের কারণে কিন্তু তিনি জাতির কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবেন। 93 বছরের যে সিআর দত্ত তিনি কিন্তু গত 25 আগস্ট আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরে কিন্তু তাকে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু দেশে আনা হয়। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজকে বেলা 1টার দিকে তাকে নিয়ে যাওয়া হবে তার দাহ সম্পন্নের জন্য এবং সেটি সবুজবাগের শ্মশানে। এবং আমরা যদি জানি যে সেখানে যেটি হওয়ার কথা সেটি হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বর্তমান যে বিজিবি, তিনি যেহেতু তৎকালীন যে বিজিবি বা বিডিআর সেটি যে তিনি যেহেতু পরিচালক ছিলেন, সেই কারণে কিন্তু একটি সেলুটের আয়োজন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে বলা চলে যে আজকের যে আয়োজন সেটি সকাল 7টায় শুরু হয়েছে বনানীতে এবং সেখানে মূলত সামরিক কর্মকর্তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে তাকে নিয়ে আসা হয় এই মন্দিরের ঢাকেশ্বরী মন্দিরে এবং এই মন্দিরে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে কিন্তু এরপরে নিয়ে যাওয়া হবে হচ্ছে সবুজবাগের শ্মশানে এবং সেখানে তার কিন্তু দাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমরা যত জানি যে তার যে শেষ ইচ্ছেটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের মাটিতে তার জন্য দাহ সম্পন্ন হয় এবং সেটি কিন্তু আসলে হচ্ছে। তার যে ইচ্ছে সেটি সেই ইচ্ছেকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু সেটি আজকে সম্পন্ন হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সিলেট অঞ্চলে তিনি যে যুদ্ধ তিনি পরিচালনা করেন সেটি কিন্তু
বীরত্বপূর্ণ একটি তিনি অবদান রেখেছেন এবং তার অবদান কিন্তু সাথে কিন্তু স্মরণ করে রাখবে। তো সবকিছু মিলে বলা হলো যে আজকে যে শ্রদ্ধা নিবেদন সেটা কিন্তু সকালবেলা শুরু হয়েছিল এবং সেটা কিন্তু আর ঘন্টা দুয়েক চলবে সেখানে, এরপরে কিন্তু কোনাকে নেওয়া হবে সবুজবাগের শ্মশানে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আতিকুর রহমান তমাল জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে বীরুত্তম সিআর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদনের খবর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের রিমান্ড শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে কক্সবাজার আদালতে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সেলিয়া, আজকের যে আসলে বিভিন্ন বিশেষ করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার যে কার্যসূচি বলতে পারেন যে সে আদালত পাড়ায়, সেটি হলো ওসি প্রদীপ, বরখাস্ত ওসি প্রদীপ, তিনি চতুর্থ দফার রিমান্ড শেষে আজকে তাকে আদালতে তোলা হবে। আপনি জানেন যে এর আগে তিনি যে রিমান্ডে ছিলেন, ওসি প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলালের যে 3 দিনের রিমান্ড ছিল, তার মধ্যে কিন্তু প্রথম দিকেই রিমান্ডের দ্বিতীয় দিনে ইন্সপেক্টর লিয়াকত তার নিজের বক্তব্য আদালতে 164 ধারায় তিনি দেন। অন্যদিকে কিন্তু গতকালই আমরা দেখতে পেয়েছি নন্দদুলাল তার 164 ধারার জবানবন্দি আদালতে দেন। অন্যদিকে এই একই সময় বিকেল ঠিক যখন আসলে নন্দদুলালকে বের করে নিয়ে যাওয়া হয়, তার কিছুক্ষণ আগেই কিন্তু ওসি প্রদীপকে আদালতে নিয়ে আসা হয় এবং এজলাসে তোলার পর সেখানে তদন্ত কর্মকর্তা 1 দিনের রিমান্ডের আবেদন করেন। এর অন্যতম কারণ এরই মধ্যে কিন্তু 14 দিনের রিমান্ড তিনি কাটিয়েছেন। একটি মামলায় আইন অনুযায়ী তিনি 15 দিনের বেশি রিমান্ড আসলে পাবেন না, সেক্ষেত্রে 1 দিনের রিমান্ড তিনি আবেদন করেছিলেন এবং 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আজ কিন্তু বেলা 12টা থেকে 1টার মধ্যে তাকে আবার আদালতে নিয়ে আসার কথা। এক্ষেত্রে আসলে তিনিও কি 164 ধারার পথে হাঁটবেন কিনা, নাকি আসলে তাকে আবার এজলাসে তোলা হবে, সেক্ষেত্রে কিন্তু হয়তো তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন। কারণ যেহেতু এরই মধ্যে 15 দিনের রিমান্ড তিনি আসলে তার শেষ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গতকালই তার যে আইনজীবীরা, ওসি প্রদীপের যে আইনজীবীরা, তারা কিন্তু একটি পিটিশন এখানে দিয়ে গেছেন এবং সেটি গ্রহণ করা হয়েছে, নথিতে সংযোজন করা হয়েছে। সেটি কারাগারি ডিভিশন চেয়েছিল, সে বিষয়টিও হয়তো আজ কোনো একটি সিদ্ধান্ত আসলে আদালত দিবেন, কোনো একটি আদেশ দিবেন যদি তাকে কারাগারে প্রেরণ করা হয়। আর যদি এই ক্ষেত্রে দেখা যায় যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহতের ঘটনায় তিনি তার 164 ধারা দেন, সেক্ষেত্রে আসলে তিনি তার বক্তব্যে কি বলেন এবং তিনি তার বক্তব্যে অনড় থাকেন কিনা এবং পুলিশের যে বক্তব্য আসলে এজাহারে ছিল সেই জায়গায় কোনো সংযোজন বিয়োজন হয় কিনা, সেটি আসলে দেখার বিষয়, সেটি হয়তো গুরুত্বের সঙ্গে দেখা হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আজকের যে আদালতের প্রেক্ষাপট বা যা হতে পারে তার সম্ভাবনাগুলো। রাস্তা ও বাসাবাড়িতে মাত্র 550 টাকায় দেয়া হবে সিসি ক্যামেরা। আশ্বাস দিয়ে স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে। 1.5 বছরেও ক্যামেরা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আর এই বিষয়ে অনুসন্ধান করতে গেলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন ওই কাউন্সিলর। রিপোর্ট রাজিবুল হাসানের। গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ অনিয়মের ব্যাপারে তার অফিসে বক্তব্য নিতে গেলে টাকা দিয়ে সময় সংবাদের রিপোর্টারকে ম্যানেজ করার অপচেষ্টা চালান। সরকার যখন পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনছে, ঠিক সে সময় জনগণের টাকায় নগদ ডিজিটাল করার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। 2019 সালে নগরীর ম্যাকডুবি, কুরাইদ, কুদাবের বাসিন্দাদের অনেকটা বাধ্য করে টাকা তোলেন তিনি। সে সময় দেয়া রসিদে সিটি কর্পোরেশন ও এনটচ নামে একটি এনজিওর লঘু ও স্বাক্ষর রয়েছে। আশ্বাস দেয়া হয় মাত্র 550 টাকায় 3 মাসের মধ্যে বাসা ও রাস্তার সামনে সিসি ক্যামেরা সরবরাহ করা হবে। 1.5 বছরেও আশ্বাস আলোর মুখ না দেখায় হতাশ ভুক্তভোগীরা। তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে সরব হচ্ছেন। কাগজ আমাদের হাতে আছে,
সিসি ক্যামেরা কিন্তু আমাদের হাতে নেই। রাস্তাঘাটে ঠিক নেই, আমরা আর্তারিনা ড্রেন নাই, কিছু কোনো এমন কোনো সমস্যা চতুর্দিকে। আর সিসি ক্যামেরাতে আমরা না কি করবো, আর সিসি ক্যামেরাতে না দেওয়ার কোনো বিশ্বাস হয় না। সিটি কর্পোরেশনের সিল চাপ্পর আছে, মানে এটা বাধ্যমূলক যখন সিটি কর্পোরেশন সব আছে তাহলে বাধ্যমূলক এটা দেওয়া লাগছে। প্রতিটা ক্যামেরার জন্য 550 টাকা করে তারা নিছিল ওই টাইমে। আমরা ওই যে টাকাটা দিয়েছিলাম ওখানে লোকাল কাউন্সিলর সিগনেচার ছিল। ওয়ার্ড কাউন্সিলরের এই অনিয়মের ব্যাপারে বাসায় 2 ঘন্টা বসিয়ে রেখেও সিটি মেয়র জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য দেননি। তবে নানা অজুহাত দেখিয়ে অভিযুক্ত কাউন্সিলর দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। দেশে করোনা চলে আসছে, টাকাটা আর ফেরত দেওয়া হয় নাই, তাদের কাছ থেকে 550 টাকা নিয়েছে, এটা ফেরত দিয়ে দিন। 9টি গ্রামের 22,000 বাসিন্দা নিয়ে সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড। অভিযুক্ত কাউন্সিলরের দাবি এখন পর্যন্ত 3টি গ্রাম থেকে টাকা তুলেছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিপাতে মাছের সরবরাহ কমেছে নারায়ণগঞ্জ নগরীতে। এতে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে মৎস্য আড়তদার সমিতির নেতারা স্থায়ী আড়তের দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজারটি প্রায় 100 বছরের পুরনো। নদীর ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওর অঞ্চলের নানা প্রজাতির দেশি মাছও মিলে। প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি। আমি মাছের ব্যবসা করি 40 বছর ধরে। এখান থেকে মাছ কিনে নিয়ে সব মাছ কিনে নিই আমরা, এখানে দাম কম পাওয়া যায়। আমরা সবসময় এই বাজারে আছি এবং পাইকারি দামে মাছ বিক্রি কিনি। তবে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও বৃষ্টিপাতের কারণে মাছের আমদানি কমেছে। ফলে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। চিটাগাং রেজুদ্দি বাজার ট্রলিং ফিশ আছে, ওখান থেকে সামুদ্রিক মাছগুলো আসে। নদীতে মাছ নাই বিদে এখন মাছের দাম বেশি। বেশ কিছুদিন ধরে একটু দামটা বেশি, আবার হয়তো আমদানি হইলে বন্যা গেলে এই মাছের দাম আগের মতো সীমিত দামে আসবে। এদিকে আড়তদারদের অভিযোগ, সিটি কর্পোরেশনের সড়কে গড়ে ওঠা এই বাজারটির দুপাশে রেলওয়ে এবং বিআইডব্লিউটি এর জমি থাকায় তারা স্থায়ীভাবে আড়তঘর বসাতে পারছেন না। বাসগুলো অনেক ডিস্টার্ব করে, অনেক কাস্টমার উপরে বসে থাকা, মাছের উপরে ডালার উপরে বসে থাকা। আমাকে একটা স্থান না দিলে আমরা কেমনে বসে আমরা ব্যবসা বাণিজ্য করবো? লক্ষ লক্ষ টাকা দিয়েও জায়গা আমাকে স্থানীয়ভাবে করে দিতে পারে নাই, পরে আবার ভেঙে দিছে। জেলা প্রশাসক জানান, আড়তদার সমিতির পক্ষ থেকে আবেদন করা হলে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। তবে কেউ যদি আবেদন করেন যে আসলে তাদের এই নিয়ে সমস্যা হচ্ছে মাছ বাজারের পক্ষ থেকে বা অন্যদের পক্ষ থেকে, তাহলে অবশ্যই আমরা বিষয়টা বিবেচনা করার জন্য বলবো। এখানে শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া রয়েছে হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমান বিনা খরচে প্রবাসীদের লাশ বহন বন্ধ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন দেশটির বাংলাদেশিরা। করোনাকালীন তারা যখন নিঃস্ব তখন বাংলাদেশ বিমানের এই সিদ্ধান্ত অমানবিক বলে মন্তব্য করেছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে রিপোর্ট শিবলি আল সাদিকের। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি বছর গড়ে 500 থেকে 550 প্রবাসী বাংলাদেশির লাশ দেশে যায়। এইসব লাশ নানা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে পাঠাতে খরচ পড়ে 60 থেকে 8,000 দিরহাম বা প্রায় 2 লাখ টাকা। বাংলাদেশ বিমান অসহায় ও নিঃস্ব প্রবাসীদের জন্য কাজটি বিনামূল্যে করে আসছিল। বর্তমানে সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবাসীরা। তারা মনে করেন জীবিকার তাগিদে জীবন সংগ্রামে প্রবাসী পড়ে থাকা নিঃস্ব প্রবাসীদের লাশ দেশে পাঠানো সম্ভব নাও হতে পারে। আমাদের লাশগুলা দেশে ফ্রি অবস্থায় বাংলাদেশ বিমান গ্রহণ করে এবং নিয়ে যায়, এটা আমাদের দাবি। কমিউনিটি থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এখানে আমরা সবসময় বাংলাদেশ কনসুলের সাথে যোগাযোগ করে আমরা ডেড বডি পাঠাই। সামর্থ্যবানরা লাশ পাঠাতে সক্ষম হলেও বেশিরভাগ লাশের খরচ বহনে আমিরাতে অবস্থানরত বিত্তশালী বাংলাদেশি সামাজিক সংগঠন বা মিশনের কাছে দ্বারস্থ হতে হয় মৃত ব্যক্তির নিকটজনদের। অনেকে অনেক মৃত্যুবরণ করার পরে তাদের আমাদের লাশটা মাতৃভূমিতে প্রেরণ করা, এটা কিন্তু আমাদের অধিকার। এই অধিকার থেকে যারা আমাদেরকে বঞ্চিত করছে তাদের প্রতি আসলে আমরা কি ভাষায় কথা বলবো সেই ভাষাটাই আমি পাচ্ছি না। এখানে যাচ্ছে প্রবাসীরা শুধুমাত্র লাঞ্ছিত হচ্ছে। আমি মনে করি একটু এই ব্যাপারে
সরকারের আশু পদক্ষেপ নেওয়া উচিত। করোনাকালীন দুবাই ও উত্তর আমিরাতে 90 জন এবং আবুধাবি অঞ্চলে 102 জন প্রবাসী বাংলাদেশির লাশ আমিরাতে দাফন করা হয়েছে। বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। জীবিকার সন্ধানে ছুটে আসা প্রবাসীরা যখন বিদেশের মাটিতে লাশ হয়ে পড়ে থাকে, তখন দেশে স্বজনরা ব্যাকুলতায় থাকে প্রিয়জনের লাশটি ফিরে পেতে। এই কঠিন সময়ে আর্থিক সংকট যেন প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। এই সংকট নিরসনে সরকার করণীয় নির্ধারণ করবেন, এটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। সাকিবের পর এবার অনুশীলনের জন্য বিকেএসপিকে বেছে নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনুশীলন শুরু করবেন তিনি, জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদুল হাসান। সঙ্গে জাতীয় দলের অন্য ক্রিকেটাররা চাইলে তাদের অনুশীলনের সুযোগ করে দিতেও তৈরি আছে বিকেএসপি, এমনটাই জানিয়েছেন তিনি। রিপোর্ট মাহবুব রিমনের। দেশের ক্রীড়া শিক্ষার আতুর ঘর বিকেএসপি মানেই যেন আধুনিক সব সুযোগ সুবিধার সমারোহ। দীর্ঘদিনের বন্ধাত্ব কাটিয়ে এই বিকেএসপিতেই অনুশীলনে ফিরছেন সাকিব। খবরটি পুরনো, নতুন খবর হলো সেই দলে আছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। সব ঠিক থাকলে এখানেই চলতি সপ্তাহে রুদ্ধদ্বার অনুশীলন শুরু করবেন মুশি। প্রস্তুত হবেন লঙ্কা সিরিজের জন্য নিশ্চিত করেছেন বিকেএসপির মহাপরিচালক। সাকিব মুশফিক আসছে, মুশফিক সেও আসবে। এখন যেহেতু সাকিবও এসেছে, মুশফিকও আমাদের এখানে আসলে আমরা বাধা দিব না কাউকে। বিকেএসপিতে এখনও আমরা যেহেতু কোভিড-19 মুক্ত এবং আমাদের অন্য সব ধরনের ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসটা আমরা এখন ন্যাশনাল টিমকে ডেভেলপ করার জন্য যা কিছু দরকার বিকেএসপি দিতে প্রস্তুত। শুধু সাকিব কিংবা মুশফিকই নয়, জাতীয় দলের যে কারোর জন্যই সুযোগ করে দিতে প্রস্তুত বিকেএসপি। সঙ্গে সাবেক শীর্ষদের অনুশীলনের পরিকল্পনাও ঠিক করে রেখেছেন বিকেএসপির ক্রিকেট বিভাগের কোচেরা। আরও দু একজন আমাদের এখানে প্র্যাকটিস করতে চায়, আমরা বাধা দিব না কাউকেই। সবার জন্যই আমরা দরজাটা খোলা রাখছি এই মুহূর্তে, যেহেতু বাইরে প্র্যাকটিস করার জন্য আসলে ভালো পরিবেশ নেই। বিকেএসপি প্রস্তুত রয়েছে ট্রেনিং করানোর জন্য, কারণ আমরাও হাত পা গুটিয়ে বসেছিলাম দীর্ঘদিন, মানে আমরা ওই অফিস ওয়ার্ক, ডেস্ক ওয়ার্ক এরকম ধরনের কাজ করেছি। এখন আমরা চেষ্টা করছি যে কিভাবে এটাকে আসলে ফিল্ড কোচিংয়ে রাখা যায়, সেভাবে আমরা ফিল্ড কোচিংয়ে ইনভলভ হওয়ার জন্য যা যা করা দরকার সেভাবে আমরা করছি। 7 সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা মুশফিকের। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। 2100 বছর আগে ধ্বংস হয়েছিল ইতালির পম্পেই নগরী। ভেসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় 2000 বাসিন্দার সবাই মারা যায়। এরপর 1748 সালে মাটির নিচ থেকে এ শহরের সন্ধান মেলে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পম্পেই নগরীতে গ্রীষ্মের ছুটিতে অনেকেই ছুটে গিয়েছেন। ইতালির পম্পেই থেকে রিপোর্ট জুমানা মাহমুদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির ছোবলে বিধ্বস্ত পম্পেই নগরীতে স্থানীয় পর্যটকের কমতি নেই। অগ্ন্যুৎপাতের কারণে এই নগরীটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসের স্মৃতিচিহ্ন দেখতেই মানুষের আনাগোনা। রোমান সাম্রাজ্যের সুন্দর একটি নগরী ছিল এই পম্পেই, যা ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস পড়েছি, আজ চোখের সামনে দেখছি। ইতিহাসে ভরা এই নগরী অনেক সুন্দর। আমি বলবো সুযোগ হলে এখানে আসতে ও এর ইতিহাস গভীর থেকে জানা প্রয়োজন। 20 ফুট উঁচু ছাই আর পাথরের নিচে চাপা পড়ে শহরটি। কথিত রয়েছে নানা পাপাচারে লিপ্ত ছিল ওই নগরীর মানুষ। তবে ইতিহাসে এর কোনো সত্যতা মেলেনি। বহু বছর পর 1748 সালে মাটির নিচ থেকে শহরটির সন্ধান পাওয়া যায়। তবে পরিষেবা, ঘরবাড়ি ইত্যাদি দেখতেই এত পর্যটকের ভিড় এখানে। ভাইরাসের সংক্রমণ কমলে বিশ্বের দ্বিতীয় প্রত্নতান্ত্রিক অঞ্চলটিতে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে মনে করেন এখানে বসবাসকারী বাংলাদেশিরা। গত 2 মাস আগেও ইতালির কিংবা এই যে বর্তমানে আমি যেই স্থানটিতে অবস্থান করছি পম্পেই নগরী, এখানে দর্শকদের তেমন কোনো আনাগোনা ছিল না। পম্পেই নগরী ধ্বংস হলেও পাশের শহরটি এখনো রয়েছে আগের মতোই। পম্পেই নগরী ঘিরে গড়ে উঠেছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। তবে করোনা ভাইরাসের ফলে এসব ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা খুবই কম। 1997 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এটি। ইতালির পম্পেই নগরী থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের নাব্য কাটাতে ড্রেজিংয়ে পড়ল 2 কোটি টাকার তেল, এখনও অচল বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল। প্রায় 3 মাস ধরে বন্ধ পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। 2022 সাল পর্যন্ত বাড়তে পারে প্রকল্পের মেয়াদ, চলছে দুপ্রান্তের ভায়াডাক্টের কাজ। এবং প্রণব মুখার্জির প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধা, দুপুরের শেষকৃত্য, ভারত জুড়ে 7 দিনের শোক, বাংলাদেশে কাল অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।